হ্যাঁ, হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতাগণ। আজকে একটা জিনিস দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই ইন্ডিয়ার ভারতবাসী, এই যে দেখেন, দেখছেন দেখছেন আমাদের বাংলাদেশে। হ্যাঁ, এই যে আমাদের বাংলাদেশে এই যে পেঁয়াজ হচ্ছে দেখছেন, দুইটা দুইটা পেঁয়াজে হাফ কেজি হবে। হ্যাঁ, এই চারটা পেঁয়াজে 1 কেজি হবে। হ্যাঁ, এই যে আমি ইন্ডিয়াদেরকে বলতেছি, হ্যাঁ ভাই আপনারা তো পেঁয়াজ দিচ্ছেন না, পেঁয়াজ নিয়ে রাজনীতি করতেছেন, দরকার কি? হ্যাঁ, আমরা বাঙালি জাতি। হ্যাঁ, আমরা বাঙালি জাতি। আমার যে বাপ আছে, আমার বাপের যে বাপ, আমার দাদা হয়, এই আমার দাদারা যখন দেশটা স্বাধীন করে না, ওরা ওই যে লুঙ্গিটা আছে না, একটা লুঙ্গি এই পিছন দিয়ে এই পাশে করে, ওই যে কাচিয়া দাও, ডোকি, খুন্তি, এগুলা নিয়ে না খায়, হ্যাঁ, দেশটাকে স্বাধীন করছে। আমরা ওই 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 লোকদেরই আমরা উষ্টি কুষ্টি, এখন আমরা ওই জেনারেশন। হ্যাঁ, আমরা চাইলে দেশটাকে আবার স্বাধীন করতে পারবো। আমার একটা আমার গ্রামের পাশেই একজন মুক্তিযোদ্ধা আছে, আমার সাথে নাম বলতেছি, নাম হচ্ছে রহিম ড্রাইভার। হ্যাঁ, ওনার ছেলে হচ্ছে 3টা, মেয়ে হচ্ছে মানে 5টা। সন্তানরা যখন একটু ঝামেলা করে, সবসময় একটা কথা বলে, এই বেটা, হ্যাঁ অস্ত্রটা জমা দিছি কিন্তু ট্রেনিংটা তো জমা দিইনি। হ্যাঁ, আমি রাইফেল নিয়ে গুলিটা খরচ হবে এই কারণে পাকিস্তানি সেনাদেরকে মারিনি, রাইফেল দিয়ে ডাঙায় মারছি। হ্যাঁ, তো ওই সব লোকদের মোটিভেশন, ওই সব লোকদেরই আমরা জেনারেশন। আমরা চাইলে বাংলাদেশে অনেক কিছুই করতে হবে। এই যে পেঁয়াজ করছি বাংলাদেশে, শুনুন, এই উত্তরবঙ্গে গলাকান্তমণি গ্রাম 10 নং গরিনাবাড়ি ইউনিয়ন 7 নং ওয়ার্ড, এই ওয়ার্ডে কখনো পেঁয়াজ কেউ চাষাবাদ করে নাই। এইবার প্রথম আমরা পেঁয়াজ চাষাবাদ করছি। দেখেন সাইজ, দেখেন এই যে এই ক্ষেতটা দেখাও না, এই যে বিশাল ক্ষেত। হ্যাঁ, দেখো। এখন এইরকম যদি পেঁয়াজ হয়, আগামী আগামী বছর আমার এই এলাকায় মোটামুটি 100-200 একর জমি আছে। হ্যাঁ, এরা সবাই পেঁয়াজ চাষাবাদ করবে, আমাদের কাছে ট্রেনিং নিবে। হ্যাঁ, আমরা পেঁয়াজ কোথায় দিব, আপনাদের ইন্ডিয়াতে 10 টাকা কেজি খাওয়াইতে পারবো। হ্যাঁ, আমি এখন খরচের কথা বলি। হ্যাঁ, এই যে পেঁয়াজ ক্ষেতটা আছে না আমাদের, এখানে বেশি খরচও হয়নি। হ্যাঁ, যদি বিক্রি করা যায়, আমার মনে হয় যে 1 বিঘাতে 100 মণ পেঁয়াজ হবে না চাচা? 100 মণ পেঁয়াজ যদি আমরা 30 টাকা করে কেজি বেচি, 3 × 900 মানে 3×4 = 1200। আমি বাদ দিলাম, 1000 টাকা করে মন যদি পাই, 1 লাখ টাকা খরচ। সর্বোচ্চ মানে 25 থেকে 30 হাজার টাকা খরচ হয়েছে, এর বেশি খরচ হয়নি। আমি তো খরচ করছি, আমি জানি না। ভাই, আমাদের সাথে তো পলিটিক্স না করে আমরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা পার্শ্ববর্তী দেশ, আপনারা আমাদের বড় দেশ, আমরা আপনাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আমাদেরকে টেকনিক দেন, প্রযুক্তি দেন। আমরা প্রতিবেশী বড়লোক হলেও অনেক উপকার থাকে। হ্যাঁ, বিপদে আপদে সবসময় সাহায্য সহযোগিতা পাওয়া যায়, পরামর্শ। এইভাবে আমরা দেশটাকে গড়ি না। আর আমি আরেকটা দেশই বলি, আমাদের বাংলাদেশের বিশেষ করে আলেম সমাজদের প্রতি আমার অনেক শ্রদ্ধা, অনেক সম্মান। আমাদের দেশটা যেহেতু মুসলিম দেশ, আপনাদের একটা ডাকে কয়েক লক্ষ লোক মানুষ জড়িত হয়। এই কয়েক লক্ষ লোক মানুষকে জড়িত করে ভারতের প্রোডাক্ট খাবো না, বয়কট করব, এই ফিলিস্তিন এইটা করব, ওইটা, এগুলা না করে ওই মোনাজাত শেষে প্রত্যেকটা মানুষকে একটা করে ওয়াদা করান, একটা করে কি বলেন ভাই, আপনার পাশে পাশে যেখানে যেটুকু জায়গা জমি পড়ে থাকে, বেশি না, 1 কেজি করে, 1 কেজিও লাগবে না, 500 গ্রাম পেঁয়াজের বিচি চাষাবাদ করেন, খালি চাষ করে এনে ফেলে দেন। হ্যাঁ, তাহলে আমাদের দেশে পেঁয়াজে ভরপুর হবে। হ্যাঁ, আর আমি আরেকটা মেসেজ দিতে চাই আমাদের দেশে ইঞ্জিনিয়ারদের। হ্যাঁ, আমাদের দেশের ডাক্তাররা অনেক কিছুই করে। হ্যাঁ, ডাক্তাররা নারী কাটে, নারী জরা দিলেও লোক বাঁচে। এই ডাক্তাররা রাত 12টা, 1টা, 2টা, 3টার দিক ডাকলেও সে সিজার যে অপারেশনটা করে মা এবং বাচ্চা দুজনকেই সুস্থ করে। 5 টাকা দিয়ে ট্রিটমেন্ট করে আমাদের দেশের মানুষ এখনো চিকিৎসা পেয়ে খুব ভালো মতো আপনার হচ্ছে যে চিকিৎসা পায়। এখানে মিডিয়া যে ভুল চিকিৎসা বলে, এগুলা আমি বলবো যে এটা একটা বানোয়াট শব্দ। হ্যাঁ, এটা হচ্ছে ডাক্তারদের পিছনে না। আমি ইঞ্জিনিয়ারদের বলি, এখান থেকে আমি যদি চিটাগাং যাই, যত সাইনবোর্ড দেখি, কারিগরি শিক্ষা, এই শিক্ষা, ওই শিক্ষা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, মেরিন, এত ইঞ্জিনিয়ারের শব্দটাও আমি এখন ভালো করে বুঝি না। ভাই, আপনারা খালি আমাকে একটা টেকনোলজি দেন। কি কোন টেকনোলজি? যে আমার এই পেঁয়াজটা আগামী 3 মাস আমি অক্ষত অবস্থায় রাখবো, কিভাবে রাখবো, হাউ ইটস পসিবল। হ্যাঁ, এই জিনিসটা খালি আমাকে একটু দেন, আমাদেরকে দেন। আমাদের যে ইয়াং জেনারেশন আছে, আমাদের এই পঞ্চগড় ডিস্ট্রিক্টে যে পরিমাণ আগামী বছর পেঁয়াজ উৎপন্ন হবে,
আপনারা চিন্তা করতে পারবেন না ভাই, এই যে সাইজ সবাই আসে আমাদের ক্ষেত দেখে যায়। আপনারা টেকনোলজিটা দেন, কিভাবে একটা ফ্যানের বাতাস লাগাবে না এসি দিয়ে লাগাবে নাকি টেম্পারেচার ঠিক রাখবে, কোন টেম্পারেচারে আমার পেঁয়াজটা পচবে না আগামী 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত। এইবারে যে আলুর বিড়ম্বনা, এই যে ফেসবুকে মানুষ যে পরিমাণ কষ্ট পাচ্ছে, আরে সর্বনাশ, কি আপনারা কিছু করতে পারেন না? প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোল্ড স্টোরেজ বানাইতে পারি না আমরা? এত বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে, এত বড় বড় মানে ইঞ্জিনিয়ার হইলো, কিছুই এক পর্যন্ত একটা টেকনোলজি আবিষ্কার করতে পারেন। আরে গ্রামের মানুষও তো এখন এসি চালায়, একটা এসি কিনতে গেলে 60-70 হাজার টাকা লাগে, তারা যে কারেন্ট বিল লাগে 2-3 হাজার, গ্রামের মানুষও তো এসি চালায়। আমার বাসায় তো এসি লাগাবো, তাহলে ওই এসিটা টেম্পারেচার ওখানে যদি ওই টেম্পারেচারে যে কোল্ড স্টোরেজ যেই টেম্পারেচারে আলুটাকে রাখে, সেই আলুটাকে 10 ফিট বাই 10 ফিট একটা ঘরে করে প্রত্যেকটা কৃষক তো 200 মন 300 মন 400 মন 500 মন আলু তার বাসায় তো মজুদ রাখতে পারে, তাই না? আপনারা একটু খালি বলি, আমার এই বাংলাদেশে এক সময় আমার দাদারা কি করছিল, এই যে কি বলে ওই যে খুঁটার হাল বলে না, খুঁটার হালের যে ফালটা থাকে সেই ফালটা মাত্র 2 কি 3 ইঞ্চি, সেই ফাল দিয়ে 1 বিঘা মাটি লাঙ্গল দিয়ে চাষ করে কি পরিমাণ তারা পরিশ্রম করছে। তারপরে একটা দেখলাম কিসের হাল, ওটা কি বলে লোহার হাল বলে, ওটা দিয়ে মোটামুটি আপনার হচ্ছে যে অনেকটা জমি একসাথে চাষাবাদ করে। এখন মানুষ 18 লক্ষ টাকা, আমি বলি 2018 সালে আমি 17,50,000 টাকা দিয়ে একটা হালের গাড়ি কিনছি। হ্যাঁ, আপনি চিন্তা করছেন? ভাই আপনারা ইঞ্জিনিয়ার, আপনাদেরকে বলি একবার খালি হাল সেটটা দেখেন। আমার কাছে হাল সেটটার দাম নিচ্ছে 2,95,000 টাকা। কিছু নাই, একটা মোটা রড আছে, দুই পাশে 2খান চেন আছে, হ্যাঁ, আর হচ্ছে যে 56টা হালের সেট আছে। এটা আমার বাংলাদেশ টেকনোলজিতে যদি আবিষ্কার করা যায়, ইনভেন্ট করা যায়, আমি বলবো সর্বোচ্চ খরচ হয় 50,000 টাকাও না। আমরা ইন্ডিয়া থেকে নিছি এটা 2,95,000 টাকা, তাও আবার ইন্টারেস্ট সহ। যে হালের গাড়িটা করছে না, এ কিছুই নেই, ওটা সর্বোচ্চ ম্যানুফ্যাকচার করতে 3.5-4 লাখ, ইন্ডিয়াতে 3.5-4 লাখ রুপিয়াতে নেয়। আমরা বাংলাদেশের কৃষকগুলোকে যদি এটা অ্যাভেলেবেল করতে পারি, আমি ইঞ্জিনিয়ারদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, হ্যাঁ, আপনারা শুধু ওই ফেসবুকে দেখেন ডাক্তাররা এই করে ওই করে, ডাক্তাররা অনারিয়াম খায়, ডাক্তাররা ওই যে কি বলে গিফট নিচ্ছে, এই ভক্ষচক, এগুলো কিছুই না। আমাদের বাংলাদেশে ডাক্তারগুলো এখনো সার্ভিস দিচ্ছে বলে আজকে বাংলাদেশে মেডিসিন, আপনি বুঝে মেডিসিন ম্যানুফ্যাকচার কোম্পানি। আপনারা জানেন বাংলাদেশে বর্তমান ওষুধ শিল্পের বাণিজ্য যেটা প্রায় 30,000 কোটি টাকা হয়। এই 30,000 কোটি টাকার ম্যানুফ্যাকচার বাংলাদেশ কোম্পানিগুলা ওষুধগুলো প্রোডাকশন করে এবং বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করে। কেন সম্ভব হয়েছে? এখানে আমার মতো আমাদের মতো ইয়াং জেনারেশন যারা যারা আমরা হচ্ছে যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে মেডিসিন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ হিসেবে জব করতেছি, তারা বিভিন্ন বিভিন্ন জেনারিক নিয়ে কথাবার্তা বলতেছি, ডাক্তারদের সাথে রিকোয়ারমেন্ট জানাচ্ছি, আমরা ম্যানুফ্যাকচার কোম্পানিদেরকে জানাচ্ছি, জানানোর কারণে আজকে এটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমাদের মতো জেনারেশন যদি এই কৃষিক্ষেত্রে সবাই আবার আসে, আপনারা কি জানেন কৃষিক্ষেত্রে যে সার কীটনাশক যে আপনার জমিতে দেওয়া হয়, সবগুলোই হচ্ছে যে সবচেয়ে বড় বাজারটা দখল করে রয়েছে চীন, জার্মানি, ইন্ডিয়া। এখানে কিন্তু শুধুমাত্র অটো ক্রপ কেয়ার এ একটু লাইনে আছে, বাকি সিনজেন্টা তারপর যতগুলো মেডিসিন দেখতেছেন সবগুলা ব্র্যান্ডের টপ 10 কোম্পানি, তারা বাইরে, তারা বিজনেসটা বাইরে নিয়ে নিচ্ছে। আমরা কিন্তু ওই জায়গাতে খুব ভালো করতে পারতেছি না। তাই আমি ইঞ্জিনিয়ারদেরকে বলবো যে আপনারা কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার কাজ কি ভাই? আপনি একটু টেম্পারেচারটা দেন না, এটা একটা যে টেম্পারেচারে আমার পেঁয়াজটা পচবে না সেই টেম্পারেচারে একটা উদ্ভাবন দেন। 18 লক্ষ টাকার গাড়ি যদি আমি কৃষকের ছেলে হয়ে গাড়িটা কিনে যদি চাষাবাদ করতে পারি, তাহলে 18 লক্ষ টাকা খরচ করে ছোট কোল্ড স্টোরেজ বানাইতে পারবো না কেন? 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে যদি একটা কোল্ড স্টোরেজ বানানো যায়, সেখানে পেঁয়াজ, সবজি, আপনার হচ্ছে যে আলু, এগুলোতে যদি সংরক্ষণ করা যায়, তাহলে তো আমাদের দেশে অভাব হবে না ভাই। দাম সবসময় 20 টাকা 25 টাকা 30 টাকা কেজি গেলে তো মেলা। আমার পেঁয়াজ ভাই, আমি আশা করি না যে আমার পেঁয়াজ 70 টাকা 80 টাকা 100 টাকা কেজি বেচবো, না, আমার দরকার নাই। আমার খালি 30 টাকার কেজি 25 টাকা কেজি বিক্রি করলে আমার লাভ হবে, দ্যাটস এনাফ। আমি এখন আমার চিন্তা যে এই পেঁয়াজগুলাকে আমি সংরক্ষণ করব কিভাবে। এই সংরক্ষণ করার ব্যবস্থা আপনারা করেন। শুধু ওই সার্টিফিকেট নিয়ে শেষে গার্মেন্টসে গিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়াশোনা করে গিয়ে ওই যে গার্মেন্টসে জব করে, তাহলে মেধা শূন্য হয়ে যাবে। হ্যাঁ, মেধাটাকে আমরা কাজে, এই যে এখানে এখানে আমরা কৃষি শিক্ষা পড়েছিলাম যে একটা উদ্ভিদের কটা 19টা হচ্ছে যে তার হচ্ছে যে উপাদান লাগবে, এর ভিতরে কার্বন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, মোলিবডেনাম, তামা, দস্তা, জিঙ্ক। কোনটার কি কাজ, ফসফরাস দিলে কি হয়, পটাশ দিলে কি হয়, ইউরিয়াতে কি আছে, নাইট্রোজেন আছে, এই এই উদ্ভিদটা
কিভাবে পাচ্ছে, হাইড্রোজেন অক্সিজেন কোথা থেকে পায়, পানি দিলে কি, এগুলো জানছি, এগুলো একটা টেকনোলজি দিচ্ছি, গুগলে সার্চ দিচ্ছি, ইউটিউবে সার্চ, কৃষকের ছেলে আমি কৃষি কাজ দেখাই দিচ্ছি। হ্যাঁ, আপনারা যারা ইঞ্জিনিয়ার হয়েছেন ভাই, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। এইবার বাংলাদেশের এই পরিস্থিতি দেখে আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট করব যে একটা টেকনোলজি দেন। হ্যাঁ, টেকনোলজি দেন কিভাবে আমরা পেঁয়াজ রসুন আমাদের হচ্ছে যে পচনশীল দ্রব্যকে বেশি না 2-3-4 মাস সংরক্ষণ করতে পারি, দ্যাটস এনাফ। বাংলাদেশ কৃষি দিয়ে অনেক উপরে উঠে যাবে। ধন্যবাদ, অনেক কথাই বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা প্রার্থী। থ্যাংক ইউ, বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।